প্রথম প্রশ্ন, নিচের কোনটি তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী? তাহলে তাপের সুপরিবাহী মানে থার্মাল কন্ডাক্টিভিটি থাকবে, সেটা হচ্ছে অভ্র বা মাইকা। তাহলে অভ্র কি হয়? তাপের সুপরিবাহী হয় কিন্তু বিদ্যুতের কুপরিবাহী হয়। 1 ক্যালোরি সমান কত? 1 ক্যালোরি সমান হচ্ছে 4.18 জুল, বা আমরা 1 ক্যালোরি সমান 4.2 জুল পড়েছি অনেক জায়গাতে। তাহলে 4.2 জুল অপশন থাকলে সেটাও হবে। আর পরীক্ষাতে অনেক সময় এরকম থাকে 1 কিলো ক্যালোরি। তাহলে 1 কিলো ক্যালোরি কত জুল হবে? ক্যালোরি থেকে কিলো ক্যালোরি মানে কি 1,000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1,000 দিয়ে গুণ করলে হবে 4200 এত জুল। তাহলে 1 কিলো ক্যালোরি 4200 জুল হয়, বা 1 ক্যালোরি সমান 4.8 জুল বা 4.2 জুল। প্রশ্ন নাম্বার 3, নিচের কোনটি তাপের সর্বোত্তম পরিবাহী? তাপের সবচেয়ে ভালো পরিবাহী সেটা হচ্ছে পারদ। তার জন্য পারদকে আমরা থার্মোমিটারে ব্যবহার করি, যাতে করে একটু মিনিমাম তাপমাত্রা চেঞ্জের কারণে সেটা আমরা রিয়াকশনটা দেখতে পাই। মা যখন কেক তৈরি করছেন তখন নির্দিষ্ট তাপমাত্রায় চুলা গরম করছিলেন, তখন কন্যার তাপ এবং তাপমাত্রার ধারণা সম্পর্কে জানতে জানতে চেয়েছিলেন। মায়ের উত্তরে কোন বক্তব্যটি ভুল ছিল? মা চারটা উত্তর বললো, চারটা টপিক বললো, এর মধ্যে একটা উত্তর ভুল দিয়েছেন এবং সেটি খুঁজে আমাদের বের করতে হবে। প্রথমে কি বলেছেন? তাপ শক্তির একটি রূপ এবং তাপমাত্রা পরিমাপ করে কোনো বস্তু কতটা গরম আছে, একদম ঠিক বলেছে। তাপ একটি শক্তি এবং শক্তির রূপভেদ। আর তাপমাত্রা কি? কোনো একটা বস্তু কতটা গরম কতটা ঠান্ডা সেটা ডিপেন্ড করে তাপমাত্রার উপরে। তাপকে জুলে প্রকাশ করা হয়, একদম ঠিক, এসআই একক। আর তাপমাত্রাকে ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করা হয়, সিজিএস এককে। এটাও ঠিক বলেছে, কিন্তু আমাদের খুঁজতে হবে ভুল কোনটা। তাপ এবং তাপমাত্রা উভয়ই তাপমাত্রার মধ্যে প্রবাহিত হয়, এটা ভুল বলেছেন। তাপ শক্তি প্রবাহিত হলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, নাহলে হ্রাস পাবে, ঠিক। তাহলে তাপ শক্তি যদি প্রবাহিত হয় তাহলে হয় বৃদ্ধি পাবে তাপমাত্রা, নাহলে তাপমাত্রা কমবে। তাহলে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 5, নিচের কোনটি তাপমাত্রা এসআই একক? তাপমাত্রা এসআই একক কেলভিন আর সিজিএস একক সেন্টিগ্রেড। মেঘলা রাত্রি পরিষ্কার রাতের চেয়ে বেশি উষ্ণ হয় কেন? কারণ মেঘের কারণে যে তাপের যে বিকিরণটা হচ্ছিল, সেটা আবার কি হচ্ছে, তাপে মেঘে গিয়ে ধাক্কা লেগে আবার পৃথিবীতে প্রতিফলিত হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? মেঘ পৃথিবীতে তাপ বিকিরণ প্রতিফলিত করে। 7 নম্বর প্রশ্ন কি বলেছে? নিচের কোনটি তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয় না? থার্মোকাপল ব্যবহার করা হয়, থার্মোস্টেট ব্যবহার করা হয়, পাইরোমিটার ব্যবহার করা হয়। তাহলে কি হবে ওরকম প্রশ্ন? তাহলে এটা হয় সবগুলোই ব্যবহার করা হয়, এটা সঠিক উত্তর। যে তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল একই রিডিং দিবে সেটা কত হয়? সেটা -40 ডিগ্রি হয়। এখানে ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি কেলভিন ওগুলো কিন্তু কিছু বলবো না, শুধু মানটা চেয়েছে এখানে। ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে যে মানটা, ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে যে সূত্রটা আছে, সেই সূত্রটা কি? C/5 = F-32/9। তাহলে এই সূত্রে আমরা যদি সি এর মান -40 বসাই, তাহলে এফ এর মানও -40 পাবো। অথবা এফ এর মান যদি -40 বসাই, তাহলে সেক্ষেত্রে সি এর মানও -40 পাবো। তাহলে বলা যায় সি এবং এফ দুটোর মান সেম আসবে -40 ডিগ্রিতে। কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? যে কোনো একটা স্কেলে জানলে বাকি স্কেলে জানতে পারবো। জলের স্ফুটনাঙ্ক মানে কি? জল ফুটছে, জল ফুটবে কখন? জল গরম হবে তখন। জল কত ডিগ্রিতে ফুটবে, বাষ্প হবে? জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্প হয়। তাহলে জল যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে এটা হয়, তাহলে কেলভিন স্কেলে কোথা থেকে শুরু হয়? কেলভিন স্কেল শুরু হয় 273 থেকে 373। তাহলে 273 থেকে 373 মানে 373-এ গিয়ে ফুটবে, তাহলে 100 ডিগ্রি সমান 373 হয়। তাহলে 373 কেলভিনে গিয়ে জল ফুটবে। গরম আবহাওয়ার সময় ফ্যান আরামের অনুভূতি তৈরি করে কেন? কারণ ফ্যান আমাদের ঘামকে দ্রুত বাষ্পীভূত করে, এবং এই ঘাম দ্রুত বাষ্পীভূত হওয়ার জন্য যে বাষ্পীভবনের লিন তাপ, সেই লিন তাপ আমাদের শরীর থেকে গ্রহণ করবে, এবং আমাদের শরীর থেকে গ্রহণ করা মানে কি টেম্পারেচার আমাদের শরীর থেকে কমে যাওয়া, সুতরাং আমাদের ঠান্ডা অনুভূত হবে। সার্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক কি হয়? এসআই একক হয় জুল পার মোল কেলভিন। এটাকে কি বলা হয়? জুল পার মোল কেলভিন। এবারে এটা পার মানে কি নিচে আছে, এটাকে যদি উপরে ওঠাতে হয় তাহলে কি করতে হবে? মোলের উপরে একটা ইনভার্স আসবে, আর কেলভিন কে এর উপরে একটা ইনভার্স আসবে। তাহলে জুল মোল ইনভার্স 1, কে ইনভার্স 1। এটা হবে সঠিক উত্তর। একটি পদার্থের আপেক্ষিক তাপ কিসের উপর নির্ভর করে? আপেক্ষিক তাপ তার পদার্থের কি পরিমাণ প্রকৃতি আছে সেই প্রকৃতির উপরে নির্ভর করবে। ফারেনহাইট স্কেল মানবদেহের তাপমাত্রা কত? মানবদেহের তাপমাত্রা হয় 37 ডিগ্রি সেলসিয়াস, আর অ্যাকুরেটলি বললে হয় 36.9 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেলে, কিন্তু এখানে আমাদের সেলসিয়াস স্কেলে চেয়েছে ফারেনহাইট স্কেলে। ফারেনহাইট স্কেলে কত হবে? সেটা হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তার মানে 98.4 ডিগ্রি ফারেনহাইট। নিচের কোনটি সত্য সম্পর্ক আমরা এখনই পড়লাম ফারেনহাইটের সঙ্গে? C/5 = F-32/9। তাহলে C/5 = F-32/9, এটা সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 15,
বিশুদ্ধ জল জমাট বাঁধে কত ডিগ্রি ফারেনহাইট স্কেল এখানে আছে। তাহলে ফারেনহাইট স্কেল শুরু হয় কোথা থেকে, 32 থেকে, এবং শেষ হয় কোথায়, 212 পর্যন্ত। তাহলে এত ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু হবে, এত ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত যাবে। তার মানে আমরা কি বলতে পারবো, বিশুদ্ধ জল এত ডিগ্রিতে বরফ হবে, আর এত ডিগ্রিতে ফুটে যাবে, মানে ফুটে বাষ্পে পরিণত হবে। তাহলে এখানে কি জিজ্ঞাসা করেছে, জল জমাট বাঁধবে মানে বরফ হবে কততে, তাহলে 32 ডিগ্রি ফারেনহাইটে। কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল ও কেলভিন স্কেলের মান সমান। একটু আগে আমরা পড়েছিলাম যে ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেলের মান সমান ছিল -40 ডিগ্রিতে, আর এখানে ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেলের মান বলেছে, তাহলে সেটা হবে +574.25 ডিগ্রিতে। একই রেফ্রিজারেটরের কুলিং সিস্টেম সবসময় কোথায় থাকা উচিত, কুলিং সিস্টেম সবসময় কোথায় থাকে, রেফ্রিজারের উপরে আমরা দেখি ওপরে থাকে। রেলওয়ে ট্র্যাকের মধ্যে রেলের জয়েন্টগুলিতে একটু ছোট ছোট ফাঁকা রাখা হয়, আমরা জানি ছোটবেলা থেকেই যে রেল কি হয়, রেলের যে পাতগুলো থাকে তাদের মাঝখানে একটু গ্যাপ রাখা হয়। কেন গ্যাপ রাখা হয়, কারণ গরমকালে এই যে এটা লোহার তৈরি, ধাতুর তৈরি, এটার কি হয়, এটা একটু প্রসারিত হয়ে যায়। তাহলে প্রসারিত হয়ে যাতে করে এরকম করে বেঁকে না যায়, যাতে করে বেঁকে না যায় তার জন্য এখানে একটু গ্যাপ রাখা হয়, যাতে করে গ্যাপে পূরণ হয়ে যাবে। তাহলে কি হবে, ঋতুগত তাপমাত্রা তারতম্যের কারণে ট্র্যাকগুলি যেন বিকৃত না হয় তার জন্য এটা ব্যবহার করা হয়। ধাতব চায়ের পাত্রে কাঠের হাতল থাকে কারণ, ধাতব চায়ের পাত্রে কাঠের হাতল থাকে কেন, কারণ কাঠের হাতল ধরলে আমাদের যেন গরম না লাগে। কেন গরম লাগবে না, কারণ কাঠ হচ্ছে তাপের কুপরিবাহী। মহাসাগরীয় স্রোত একটি কিসের উদাহরণ, মহাসাগরীয় স্রোত একটি পরিচলনের উদাহরণ। কোন পদ্ধতিতে তাপ স্থানান্তর এড়াতে থার্মোফ্লাক্সে সিলভারিং কোটিং করা হয়। তাহলে সিলভারের প্রলেপ দেওয়া হয় থার্মোফ্লাক্সে, কিসের জন্য, কারণ তাপ তিনটা পদ্ধতিতে স্থানান্তর হয়, একটা পরিচালন, একটা পরিবহন, একটা বিকিরণ। এই তিনটা পদ্ধতির মধ্যে যে সিলভারিং করা হচ্ছে থার্মাল ফ্লাক্সে, যেটা আমরা জলের ঠান্ডা রাখার বা গরম রাখার জন্য ফ্লাক্স ব্যবহার করি, সেই ফ্লাক্সে সেটা কিসের জন্য হয়, সেটা পরিচালনের মাধ্যমে তাপের স্থানান্তরকে বাধা দেওয়ার জন্য সিলভারিং করা হয়। সূর্য থেকে পৃথিবীতে শক্তি কোন পদ্ধতিতে ভ্রমণ করে, এটি বিকিরণ পদ্ধতিতে ভ্রমণ করে। বিকিরণ পদ্ধতি ভ্রমণ করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। পরিচলন পদ্ধতিতে পরিচলন পদ্ধতিতে ট্রাভেল করার জন্য কি করতে হয়, আমাদের অণুগুলো, জল সাধারণত তরল পদার্থের ক্ষেত্রে পরিচলন ব্যবহৃত হয়, আর কঠিন বস্তুর ক্ষেত্রে পরিবহন পদ্ধতিতে তাপের আদান প্রদান হয়। অণুগুলির প্রকৃত গতির মাধ্যমে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় তাপ প্রেরণ করা হয়, তাহলে সেটা কোন পদ্ধতিতে তাপ প্রেরিত হবে, সেটা হবে পরিচলন। শীতকালে হ্যান্ড পাম্পের জল গরম থাকে, মানে যে টিউবওয়েল গুলো থাকে সেই টিউবওয়েলের যে জলগুলো শীতকালে সেটা গরম থাকে, বা একই কথা আমরা গরমকালে বলতে পারি ঠান্ডা থাকে। তাহলে শীতকালে গরম থাকে, গরমকালে ঠান্ডা অনুভূত হয়, কেন হয়, কারণ আমাদের যে ভূপৃষ্ঠের তাপমাত্রা সেটা চেঞ্জ হয়, ঋতুগত তাপমাত্রার কারণে শীতকালে ঠান্ডা থাকে, গরমকালে খুবই গরম থাকে। কিন্তু ভূগর্ভস্থ যে জলটা আছে সেটা টেম্পারেচার প্রায় একই থাকে, সেম টু সেম লেভেল থাকে। তার জন্য আমাদের কি হচ্ছে, তাহলে শীতকালে আমাদের কেন গরম মনে হয়, তাহলে পৃথিবীর ভেতরে বা পৃথিবীর অভ্যন্তরে যে তাপমাত্রা সেটা বায়ুমণ্ডলের তাপমাত্রার চেয়ে কি থাকে, বেশি থাকে। তার জন্য সেক্ষেত্রে আমাদের গরম লাগে। আর উল্টোটা আমরা বলতে পারবো গরমকালে। প্রশ্ন নম্বর 25, শীতকালে প্রায়ই পাইপ লাইন ফেটে যায় শীত প্রধান দেশে এটা কেন হয়, কারণ সেক্ষেত্রে শীতকালে কি হয়, যখন টেম্পারেচার মাইনাসে চলে যায় তখন জল জমে বরফ হয়ে যায়, এবং জল জমে বরফ হলে আয়তনে বেড়ে যায়। আয়তনে বেড়ে গেলে কি হবে, পাইপ লাইনকে ফাটিয়ে দিবে। তাহলে এটা হলো সঠিক উত্তর। বায়ুমণ্ডল প্রধানত কোন পদ্ধতি দ্বারা উত্তপ্ত হয়, বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে, মানে আমাদের যে বায়ুমণ্ডল সেটা উত্তপ্ত হয়, সেটা কোন পদ্ধতিতে উত্তপ্ত হয়, সেটা আমাদের পরিচলন পদ্ধতিতে উত্তপ্ত হয়। নিচের কোনটি তীব্র প্রভাব সৃষ্টি করবে, মানে আমি যদি কারো গায়ে ফুটন্ত জল ঢেলে দিই, সেটা ঢালা উচিত নয়, এবং গরম জল ঢেলে দিই, বাষ্প ঢেলে দিই, এবং বরফ ঢেলে দিই, তাহলে সবচেয়ে বেশি পোড়ার সৃষ্টি করবে, মানে ক্ষতের সৃষ্টি করবে, সেটা কে করবে, সেটা করবে স্টিম বা বাষ্প। কারণ বাষ্পের টেম্পারেচার কি হতে পারে, বাষ্প টেম্পারেচার মোর দেন 100 ডিগ্রি হতে পারে, আর জলের টেম্পারেচার মোর দেন 100 ডিগ্রি হতে পারে না, কারণ যখন 100 ক্রস করবে তখন জল ফুটে বাষ্প হতে শুরু করবে। তার জন্য বাষ্পটা বেশি ডেঞ্জারাস। উলের কাপড় শরীর গরম রাখে কেন, কারণ উলের কাপড় হচ্ছে তাপের কুপরিবাহী। নিচের কোন রাশিটির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত, তিনটি মৌলিক একক লাগবে, তিনটি আলাদা আলাদা মৌলিক একক, যেমন কেজি, মিটার, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, মোল। এরা কি, এরা সব হচ্ছে মৌলিক একক। কটা হলো, 3 2 6টা। আরেকটা কি বাকি আছে, একটা হচ্ছে ক্যান্ডেলা। তাহলে 7টা, এই 7টা মৌলিক একক, এর মধ্যে তিনটে লাগবে। তাহলে তিনটে রাশি দিয়ে তৈরি হয়েছে, এমন কি আছে, বল। বলের একক কি হয়, নিউটন। নিউটনকে আমরা কি জানি, কেজি, মিটার, পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আলাদা আলাদা তিনটা একক আছে, কেজি আছে, মিটার আছে, আর সেকেন্ড আছে। তাহলে তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একক, সেটা হচ্ছে বলের একক নিউটন। ওজনের মাত্রা, ওজন মানে কি, ওজন W = হয় m × g, ভর ইন্টু মহাকর্ষীয় ত্বরণ। তাহলে ভর হচ্ছে এম, তাহলে এম থেকে এম কে আমরা কি দিয়ে ডিনোট করি, মাস, এম দিয়ে ডিনোট করি, আর জি হচ্ছে ত্বরণ। ত্বরণের
মাত্রা হচ্ছে Lt⁻²। তার মানে কি, এই যে ওজন, ওজনের একক কি হয়, নিউটন হয়। আর নিউটন কার একক, বলের একক। তাহলে বলের যা মাত্রা হবে ওজনের মাত্রা সেম হবে, যদি একক সেম হয় তাহলে মাত্রাও সেম হবে। তাহলে সেক্ষেত্রে নিউটনের মাত্রা হয় আমাদের mLt⁻², তাহলে mLt⁻² আমাদের সঠিক উত্তর হবে। তিনটি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশি। এতক্ষণ আমরা দেখেছিলাম যে ভেক্টর একটা রাশি ছিল তিনটি মৌলিক একক দিয়ে গঠিত, সেটা ছিল বল। তাহলে বলের একক যদি, বল হচ্ছে ভেক্টর আর স্কেলার রাশি হচ্ছে কার্য। আর বাকি যদি বেগ দেখি, বেগ হচ্ছে দুটো রাশি নিয়ে গঠিত, মিটার আর সেকেন্ড। ত্বরণ যদি দেখি, মিটার আর সেকেন্ড স্কোয়ার, মানে এখানেও দুটো মৌলিক রাশি আছে, একটা মৌলিক রাশি দুটো মৌলিক রাশি, তাহলে ত্বরণ তো হবেই না, এটাও হবে না, এটাও হবে না, বেগও হচ্ছে না। তাহলে একটাই অপশন আছে, সেটা হচ্ছে কার্য এবং বল। কার্য স্কেলার রাশি, বল হচ্ছে ভেক্টর রাশি, এবং তিনটা, দুটো রাশিতে কি আছে, তিনটি মৌলিক একক নিয়ে গঠিত আছে। 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান 10⁻৯ মিটার। আর একইভাবে আমরা 1 মাইক্রোমিটার পড়েছিলাম। 1 মাইক্রন বা 1 মাইক্রোমিটার সমান 10⁻6 মিটার। 1 অ্যাংস্ট্রম সমান আমরা পড়েছি 10⁻10 মিটার। এক ফার্মি, 1 ফার্মি সমান 10⁻15 মিটার। এগুলো আমরা পড়েছিলাম, এগুলো মনে রাখতে হবে। উল্টোটা যদি বলা হয় 1 মিটার সমান কত ন্যানোমিটার, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে 10⁻৯। এখানে আবার মাইনাস করে দিল না, কারণ মিটার থেকে ন্যানোমিটার যাবো, ছোট এককে গেলে রাশিটা বড় হবে। তারপরে প্রশ্ন 33 নম্বর, নিচের কোন দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত এক, মানে মাত্রা দুটো রাশির মাত্রা সেম হবে কার কার, এই দ্রুতি আর বেগ। কারণ দুটোর একক সেম, দুটোর একক কি, মিটার পার সেকেন্ড। আমরা কি জানি, যদি একক সেম হয় তাহলে তাদের মাত্রাও সেম হবে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 সেন্টিমিটার কিউব জলের ভর কত হবে? এটা সেন্টিমিটারে আছে, মানে সিজিএস এককে কথা বলছে। আর সিজিএস এককে আমরা কি জানি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে, এটা কন্ডিশন, সিজিএস এককে কি হয়, 1 গ্রাম/সেন্টিমিটার কিউব। তার মানে 1 সেন্টিমিটার কিউব জায়গাতে, মানে আয়তনের জায়গাতে যে পরিমাণ জল ধরবে, সেই পরিমাণ জলের ওজন হয় কত, 1 গ্রাম। এবার যেটা যদি 5 সেন্টিমিটার কিউব জায়গা থাকে, তাহলে সেক্ষেত্রে হবে 5 × 1 = 5 এত গ্রাম। তাহলে 5 গ্রাম হবে, তাহলে 5 সেন্টিমিটার কিউব জলের ভর কত হবে, 5 গ্রাম। এবার এটা যদি সেন্টিমিটারে স্কেলে না বলে, যদি এটা সিজিএস এর পদ্ধতিতে না বলে, যদি এসআই পদ্ধতিতে বলতো যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে 5 মিটার কিউব জলের ভর কত, তাহলে আমাদের কি করতাম, 5 মিটার কিউব বলা আছে মানে এসআই পদ্ধতিতে, আর এসআই পদ্ধতিতে জানি আমরা 1 মিটার কিউব আয়তনের জায়গাতে জল ধরবে হচ্ছে 1000 কেজি। কি করে? কারণ আমরা জলের ঘনত্ব জানি, 1000 কেজি/মিটার কিউব, মানে 1 মিটার কিউব/মিটার কিউব, মানে 1 মিটার কিউব, 1 মিটার কিউবে কত কেজি, 1000 কেজি, 1 মিটার কিউবে কত কেজি, 1000 কেজি। এখানে কত মিটার কিউব আছে, টোটালে 5 মিটার কিউব। তাহলে সেটা কত হবে, 5 × 1000 করলে 5000 কেজি। আর 5000 কেজি আমরা বলতে পারবো 5000 লিটার। তাহলে 5000 লিটার। প্রশ্ন নম্বর 35, নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন এককটি ব্যবহার করা হয়? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আমরা ব্যবহার করি। আর 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত হয়, 1.496 × 10⁻11 মিটার। অথবা এটাকে 1.5 × 10⁻11 মিটার বলতে পারি, অথবা এটাকে 1.5 × 10⁻8 কিলোমিটারও বলতে পারি। আজকের ক্লাস এই অবধি থাকবে।